গোলাম রওনা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আজ আমরা যখন এই অনুষ্ঠান করেছি তখন হচ্ছে একসাথে ছাত্রদল এবং এনসিপির পৃথক দুটি সমাবেশ হয়েছে আজকে, এবং এনসিপি এবং ছাত্র দলের পৃথক সমাবেশ দু দল থেকেই বলা হচ্ছে যে এই এক দফা দাবির মধ্যে তাদের বড় ধরনের স্টেক ছিল। এই যে বলা হয়ে থাকে যে একটা মেটিকুলাসলি ডিজাইনড ভাবে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে একদম 1 মাস 36 দিনের মাথায়, আপনি কি আসলেও তাই মনে করেন, নাকি মনে হয় যে এটা আসলে জনগণের যে ক্ষোভটা ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল? ধন্যবাদ। এখানে বাঁধন যেটা বললেন আর আপনি যেটা প্রশ্ন করলেন, ওই যে আন্দোলনে বাঁধন বা বাঁধনের মতো এরকম অসংখ্য মানুষের যে অংশগ্রহণ, আমি তো তাকে দেখেছি বা আরও অনেককে দেখেছি, নিজেও রাজপথে ছিলাম। তারপর এই শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে আমি যখন ওই দলীয় সংসদ সদস্য, সেই 2011 সন থেকেই ধীরে 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 আমি আমার কথাগুলো বলে আসছি। তো যেভাবে আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে যারা এই আন্দোলনটিতে সম্পৃক্ত হয়েছেন, সম্ভবত তাদের মধ্যে একটা বিপ্লবী রক্তের যেটা জেনেটিক একটা ইঞ্জিনিয়ারিং থাকে, বডির যে ইঞ্জিনিয়ারিং থাকে, ওখানে একটা বিপ্লবী কিছুটা লেখা ছিল। ফলে রাজপথে যখন তাদেরকে ডাক দিয়েছে তখন তাদের রক্তের মধ্যে এক ধরনের নৃত্য শুরু হয়ে গেছে। তারা নিজেরাও জানে না যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি। এখানে একটা মানে মহাজাগতিক বলেন, বিজ্ঞান বলেন, এমন কিছু আছে যার কারণে আমার মতো, আমি ইন জেনারেল লাজুক স্বভাবের মানুষ, ভীরুতা আছে, কাপুরুষতাও থাকতে পারে, কিন্তু আমি এই সময়গুলোতে আমি দেখলাম যে কেন জানি আমি খুব সাহসী হয়ে গেলাম। এভাবে রাজপথে অনেকে নেমে এসেছিল। এখন সেগুলোকে যদি আপনি খুব ম্যাটিকুলাস বলতে চিন্তা করেন, প্ল্যান ওয়াইজ চিন্তা করেন, তাহলে যারা এই প্ল্যান করেছিল তাদের মধ্যে ডিজায়ার ছিল, এক্সপেকটেশন ছিল, ক্ষোভ ছিল, ক্রোধ ছিল, কনস্পিরেসি ছিল, দেয়ার আর ম্যানি থিংস। কিন্তু এখানে আমার যতটুকু মূল্যায়ন সেটা হলো 1000-এর মধ্যে 999.99 ভাগ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিবেকের তাড়নায়, রক্তের তাড়নায়, এবং যে যার অবস্থান থেকে মনে হয়েছে যে আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। আজকের এই দিনে যা কিছু ঘটছে, আমি এখানে বসে থাকলে দুনিয়াতেও আমি স্বস্তিতে থাকতে পারবো না, আর মরার পরে আমার যদি আখিরাতে বিশ্বাস করি সেখানে আমাকে জবাবদিহি করতে হবে। ফলে যে যার জায়গা থেকে কিন্তু বের হয়ে এসেছে, এবং এইগুলো একটা বের হয়ে এসেছে। 2 নম্বর হলো, বের হওয়ার পর বেশিরভাগ মানুষ পাড়া মহল্লায় লুকিয়েছিল, অলিতে গলিতে লুকিয়েছিল, এবং তার একটা সুযোগ খুঁজছিল যে কেউ একটা নেতৃত্বে এগিয়ে আসুক। আমার যেমন একটা যে শুক্রবারে, সর্বশেষ যে শুক্রবারের জুমার নামাজ হলো, আমি সেই জুমার নামাজ আসলাম সায়েন্স ল্যাবরেটরির ওখানে, আমি ইচ্ছে করি একটা সেলুনে ঢুকলাম, অনেকক্ষণ বসে থাকলাম, দেখি কেউ আসে কিনা। তো কারফিউর মতো চলতেছে, হঠাৎ করে দেখা গেল যে 4-5 জন ছেলেরা আসলো, এরপর 100, এরপর 200, মুহূর্তের ভিতর হাজার হাজার লোক সেই সায়েন্স ল্যাবরেটরিতে শুক্রবার দিন জড়ো হয়ে গেল। তো এইরকম অসংখ্য মানুষ, এখন এই যে আমার মতো একজন মানুষ যে সেলুনে বসেছিল, আমার সঙ্গে আরও 100-150 লোক বসেছিল, তারা আবার সামনে এগিয়ে আসলে, এসে এইভাবে একটা জমায়েতের মধ্যে আমি তো এখানে কোনো ম্যাটিকুলাস কোনো কিছু দেখতে পাই না। ফলে যারা এটা বলছেন সেটা কেন বলছেন, কীভাবে বলছেন, আমি এটা বলতে পারবো না। 1 2 নম্বর হলো যে কোনো কিছু আসলে রাজনীতিতে ম্যাটিকুলাস শব্দ হয় না। রাজনীতি এমন একটা বিষয়, রাজনীতি এবং যুদ্ধ, এখানে প্রতারণা আছে, এখানে শক্তি প্রয়োগ আছে, এখানে নিষ্ঠুরতা আছে, নির্মমতা আছে। এই নির্মমতার কাছে এখানে আসলে কোনো বিজ্ঞান চলে না, এখানে পুরোটাই আসলে ম্যাকিয়াভেলির সূত্র। এখন শেখ হাসিনা যিনি ছিলেন, তার জায়গাতে আইয়ুব খান ছিলেন, একই কাজ করেছেন, হিটলার একই কাজ করেছেন, যারাই তাদের রেজিম টিকে রাখার জন্য নিষ্ঠুরতা অবলম্বন করেছেন, মোটামুটি সবাই। কিন্তু কারো বিরুদ্ধে কখনো কোনো যারা বিজয়ী হয়েছেন তাদের কোনো ম্যাটিকুলাস ডিজাইন ছিল না। জনগণের স্বতঃস্ফূর্ত, যেভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে আপনি আজ পর্যন্ত কেউ বলেনি যে ফ্রেঞ্চ রেভলিউশনের পেছনে এরকম কোনো ম্যাটিকুলাস ডিজাইন ছিল। তারা কি ম্যাথমেটিক্স জানতেন না? সেখানে ভলতেয়া, রুশোর মতো লোক ছিলেন না? যখন তথ্য উপদেষ্টা বলেন যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোনো আন্দোলন যদি করা হয় সেটা কিসের ভুল? কারণ বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছেন, তার আগে যখন 69-এর গণঅভ্যুত্থান ছিল বা অন্যান্য বড় অভ্যুত্থান, সেখানে তো ডিজাইন করেই নামা হয়েছে, সেটা কেন সেটা ভুল হবে? তার মানে কি একতরফে এটাও স্বীকার করে নেওয়া যে হ্যাঁ এটাও একটা মেটিকুলাস ডিজাইন ছিল? আসলে 69-এর গণঅভ্যুত্থান সম্পর্কে তার জ্ঞান স্পষ্ট নয়। বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন, মানে ক্যান্টনমেন্টে তার বিচার চলছিল।
এবং গণঅভ্যুত্থানের এই বিষয়টা কোনো রকম 69 গণঅভ্যুত্থান আর 90 গণঅভ্যুত্থান তো আমি নিজে একজন ছিলাম, মানে অন্যতম একজন ছিলাম। আর এটা তো বলতে গেলে যারা এখানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জামাতের আমির বলেন, তারেক রহমান সাহেব বলেন, এই মানুষগুলোর সঙ্গে এই যেখানে বলছি ব্যক্তিগত পর্যায়ে গত 8-10 বছর যাবৎ আমার যে সম্পর্কটা ছিল, তাদের দুঃখ কষ্ট বেদনা, তাদের অভাব অভিযোগ, এই বিষয়গুলো আমার সঙ্গে তারা তো সবাই শেয়ার করেছেন 10 বছর না আরও বেশি সময় ধরে। তো আমি তো তাদের কোনো কথাবার্তার মধ্যে এত কথা শুনছি, কোনোদিন তো ম্যাটিকুলাস কোনো ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাকে বলেননি কখনো। আর আমার সঙ্গে তো শফিকুর একদিন দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তো শফিকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় আছে, শফিক তো আমাকে বলেনি। তো সেই জিনিসগুলো এখন হয় কি, আমি আপনার অনুষ্ঠানে দেখতেছিলাম যে সময় মানুষকে কতটা পরিবর্তন করে। এই যে নাহিদ, পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওরা যখন ওই গত বছর এই সময়টাতে ছিল, তাদের দেখেই মনে হতো বিপ্লবী। তাদের পোশাক আশাক, চাল চরণ, শরীরের যে মাসেল, গালের যে চোয়াল, সব কিছুর দিকে তাকালেই মনে হতো যে এরা বিপ্লবী, এরা কিছু। কিন্তু এখনই 1 বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন, সে মোটা তাজা, সারা শরীরে থলথলে মাংস, এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ লালসা, পিছনে অসংখ্য বদনাম, গত 1 বছরের সব মিলিয়ে সেই বিপ্লবের পুরো চরিত্রটা কিন্তু নষ্ট করে দিয়েছে, যেটা ওখানে রইল। ফলে এখন আপনি যদি বর্তমান জমানাতে আজকের এই 2025 সনের এই যাকে বলা হয় আগস্ট মাসের 3 তারিখে বিশ্লেষণ করেন, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে। আর যদি আপনি সেই 2024 সনের যাকে বলা হয় এই দিনটার কথা চিন্তা করেন, বলতে হবে যে বাঙালি তার 1000 বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল, সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সেই 2024 সনের সপ্তাহখানেক সময় এটা ছিল। আর যে সময়টাতে বাঙালি সফল হয়েছিল, শুধু জেগে ওঠা না, আমরা বহুবার জেগে উঠেছি কিন্তু আমরা সফল হতে পারিনি। হ্যাঁ, এবং আমরা ওই খুব অল্প সময় আমরা সফল হয়েছি। তো আমরা সেই সফল হয়েছিলাম বাঙালির সেই সময়টাতে। আর যেটা হলো যে 18 কোটি মানুষকে, আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে 18 কোটি মানুষকে, এবং আমাদের এই 18 কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ওখানে আরও প্রায় 10-12 কোটি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ। এরপর আমাদের সাথে যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, বাংলা বুঝে না কিন্তু পাশাপাশি যেমন আসাম, ওই যে 7 সিস্টারে, তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং আমরা ভারতকে যতই সমালোচনা করি না কেন, মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণী আছে, তারা কিন্তু এই মানে আমাদেরকে সমর্থন দিয়েছিল। ফলে কি হলো, আমি ইতিহাস নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 50 crore 50 কোটি মানুষ একসঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল। মানে বাংলাদেশের 18 কোটি আর বাইরের কথা আপনি বলছেন, দেশের বাইরে সব জায়গা থেকে। এবং পৃথিবীর ইতিহাসে একসাথে 50 কোটি মানুষ মানে 2 সপ্তাহ ধরে কোনো একটা বিশেষ বিষয়ে ঐক্যমত ধারণ করেছে এবং বিজয় লাভ করেছে, এরকম আমি দেখিনি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত ভালো রাখতে পারিনি। ওইখানে অনেক আপনি যেটা বলছেন সমালোচনার জায়গা তৈরি হয়েছে, সেটা আসবো আমি পরের পার্টে। শুধু একটা প্রশ্ন রেখে যাই যে কোনো আপনি বলছেন রাজনীতিকে কখনো মেটিকুলাসভাবে ডিজাইন করে কোনো জায়গায় পৌঁছানো যায় না। বাংলাদেশের রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে আপনি যদি একটা লাশ ফেলতে পারেন, তাহলে রাজনীতি যেদিকে আপনি নিয়ে যেতে চান সেদিকে যাওয়া সম্ভব হয়। লাশের রাজনীতি বাংলাদেশে একটা ভয়ঙ্করতম রাজনীতি, আপনি রাজনীতিবিদ হিসেবেও জানেন। বলা হয়ে থাকে সেটা একটা আবেগের খেলা হয়েছে এখানে। আমি এই আলোচনা আপনার কাছে প্রশ্নটা দিয়ে যাচ্ছি যাতে আপনি কথাটা আপনার সাজাতে হয় না, কিন্তু আপনি মনে করতে পারেন।